আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের দিল্লি সফর নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে চলেছে। এক পক্ষে বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবের দিল্লি যাওয়া ঠিক হবে না, অন্য পক্ষ বলছে ওনাকে যেতেই হবে, না যেয়ে কোনো উপায় নেই। মূলত দিল্লিতে একটি সম্মেলন হচ্ছে ব্রিক্স। তো সেই ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে স্বাগতিক দেশ হিসেবে, ভারত যেহেতু এটা আয়োজন করছে, স্বাগতিক দেশ হিসেবে জনাব তারেক রহমান সাহেবকে দাওয়াত করা হয়েছে। যারা সমালোচক, ভারতের সমালোচক, তারা প্রথমে বলার চেষ্টা করছেন যে এখানে জনাব তারেক রহমান সাহেবকে এই চিঠির মাধ্যমে অপমান করা হয়েছে। তাকে ভারত যে চিঠি লিখেছে সেই চিঠিতে একটি বারের জন্য অনারেবল প্রাইম মিনিস্টার, ইওর এক্সেলেন্সি, আপনি আসেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো না বলে তাকে যে ব্রিক্সের বর্তমান পদ পদবি অনুযায়ী তাকে সম্বোধন করা হয়েছে। তো কেন তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বলা হইল না? একটি সারা দুনিয়া কাঁপানো নির্বাচন, এবং সেই নির্বাচনে একটা ব্রুট মেজরিটি পাওয়া দল, দীর্ঘদিন যিনি লন্ডনে ছিলেন এবং সেই লন্ডন থেকে এসে যেভাবে তিনি ভিডিভিসির মতো এই দেশে সব কিছু জয় করলেন, বিজয়ী হলেন, সরকার গঠন করলেন, এবং স্বয়ং ব্রিটিশ সরকার যেখানে আশ্চর্য হয়ে গেছে যে তাদের দেশে এরকম একজন রত্ন এতদিন পড়েছিল। তো সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কোনোদিন তার সঙ্গে দেখা করেননি বা দেখা করতে যাননি, তাকে আমন্ত্রণ জানাননি। তিনি কখনো ব্রিটিশ পার্লামেন্টে গেছেন, কোনো ওই এলাকার মন্ত্রী এমপির সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে আমরা এ যাবৎকালে দেখিনি। ফলে এই যে একটা উন্নাসিক জাতি ব্রিটিশ, তারা কখনোই মানুষকে সম্মান করতে জানে না। তারা তাদের দেশে যে কোনো মানুষ গেলেই মনে করে যে তারা আমাদের দেশে আসছে আশ্রয় নেওয়ার জন্য, কেনাকাটা করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, হ্যারোসে গিয়ে দামি দামি পণ্য কেনার জন্য, ব্রিটেনের পার্লামেন্ট দেখার জন্য। কিন্তু তাদের দেশে যারা গেছেন তারাও যে ভবিষ্যতে ব্রিটেনের জন্য যে কোনো উপকারী যাকে বলা হয় মানুষে পরিণত হতে পারেন, এটা ব্রিটিশ জাতি কখনো মনে করে না। তাদের সেই অহমিকাবোধ, এবং সেই অহমিকাবোধ থেকেই জনাব তারেক রহমান সাহেব বলতে গেলে পুরো লন্ডনের যে সময়টি একজন অরাজনৈতিক মানুষ সাধারণ বেশে দিনহীনভাবে ট্রাম্পে চলাচল করেছেন। তারপর কোনো প্রোটোকল ছিল না, কোনো বডিগার্ড ছিল না। একটা কেডস পরে তিনি হেঁটেছেন, কেডসটা নাকি ছেঁড়াও ছিল, এরকম কথাবার্তা হলো। কিন্তু সেই মানুষটি যখন ১৮ কোটি মানুষের অবিসংবাদিত নেতারূপে নির্বাচিত হলেন, তেমনি ব্রিটিশের মাথা খারাপ হয়ে গেল। এখানে ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন, তিনি গিয়ে সরাসরি তার সাথে দেখা করলেন, সম্মান প্রদর্শন করলেন। তো এইরকম একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার প্রধান, মানে বাংলাদেশের মতো জায়গাতে তারেক রহমান সাহেব যে চমক সৃষ্টি করেছেন, সাম্প্রতিক সময় এরকম চমক কেউ তৈরি করতে পারেনি। তো এইরকম চমকদার একজন প্রধানমন্ত্রী যাকে পেয়ে আনোয়ার ইব্রাহিম সাহেব রীতিমতো পাগল হয়ে গেলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এবং সমস্ত প্রোটোকল ভেঙে একটি বাংলা গান দিয়ে একটা ভিডিও ক্লিপ তৈরি করলেন, আমার বন্ধু মহাজাদু জানে, হাবিব ওয়াহিদের একটা সুপার ডুপার হিট গান দিয়ে মালয়েশিয়ান সরকার সেটা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা সেটা আপলোড করে দিলেন। এটা বাংলাদেশ কখনো কল্পনা করেছে? সেখানে ৮২ বছরের একজন মানুষ, আনোয়ার ইব্রাহিম, অত্যন্ত ত্যাগী, প্রাজ্ঞ, তার মতো মানুষ তারেক রহমান সাহেব তার চেয়ে প্রায় ২০ বছরের ছোট। তো এরকম একজন মানুষকে বন্ধু হিসেবে তিনি গ্রহণ করেছেন। আমার বন্ধু মহা জাদু জানে, এ কি মুখের কথা? তারপর একই অবস্থা হয়েছে বেইজিংয়ে, যেখানে সারা পৃথিবীকে ডমিনেট করে চীনের প্রেসিডেন্ট। তিনি ডোনাল্ড ট্রাম্পকে দৌড়ের উপর রেখেছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে তিনি মন্ত্রমুগ্ধের মতো মোহমুক্ত রেখেছেন। সমস্ত মধ্যপ্রাচ্যে এখন বলতে গেলে সফট ইকোনমি 100% নিয়ন্ত্রণ করে চায়না। তো সেই চীনের প্রেসিডেন্ট মিস্টার শি, তিনি যেভাবে জনাব তারেক রহমান সাহেবকে সম্মান দেখিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন, হ্যান্ডশেক করেছেন, তাকে গার্ড অফ অনার দিয়েছেন। তো এর সঙ্গে যদি আপনি ব্রিক্স সম্মেলনে
ভারতের যে চিঠি, তারেক রহমান সাহেবকে যে চিঠি দেওয়া হয়েছে এখানে অংশগ্রহণ করার জন্য, এটা রীতিমতো অবমাননাকর। কাজেই তারেক রহমান সাহেব সেখানে যেতে পারেন না, যাবেন না। এবং আমাদের মতো যারা ইউটিউব করেন, ইনফ্লুয়েন্স করেন, তারা বলছে যে না, একেবারে বাপের বেটার মতো কাজ হয়েছে, কোনো অবস্থাতে সেখানে যাওয়াটা ঠিক হবে না। অন্যদিকে ভারত, তারাও তো সারা জীবন বাংলাদেশের উপর দাদাগিরি করে আসছে সেই 1971 থেকে। তারা মনে করছে যে এই যে যুদ্ধ করেছে তারা পাকিস্তানের সঙ্গে, আর পাকিস্তানকে পরাজিত করে যে বিজয়ের যে মধুটি, হাড়িটি, এটি তারা নিজেদের দখলে না নিয়ে এটি বাংলাদেশে তারা শেখ মুজিবের হাতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিয়েছে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাদের একটা অহমিকা বোধ আছে, গর্ব আছে। তারা ওটা স্বীকারই করতে চায় না যে আমাদের মুক্তিযোদ্ধারা এত কাজ করেছে, আমাদের বঙ্গবন্ধু এত কাজ করেছে, আমাদের শেখ হাসিনা এত কাজ করেছে। মুক্তিযোদ্ধাদের সেই অবিস্মরণীয় অবদানকে ভারত আসলে আমরা যেভাবে মূল্যায়ন করি সেভাবে তারা আসলে মূল্যায়ন করে না। তাদের মধ্যে একটা দাদাগিরির টেন্ডেন্সি আছে, এবং এই যে ভাইরাস, দাদাগিরির যে ভাইরাস, সে ভাইরাসটি ভারতের প্রথম শ্রেণীর পত্রপত্রিকা থেকে শুরু করে সেখানে যারা বুদ্ধিজীবী, তারা ডিপ্লোম্যাট, এমনকি বিভিন্ন সময় যারা বাংলাদেশে রাষ্ট্রদূত রূপে দায়িত্ব পালন করেছেন, তারাও কটূক্তি করছেন, রীতিমতো অবমাননাকর কথাবার্তা বলছেন, টিটকারি করছেন, ঠাট্টা করছেন, মশকরা করছেন। তাদের বক্তব্যের মোদ্দা কথা হলো যে তারেক রহমান সাহেবকে ভারতে যেতেই হবে। কেন যেতে হবে? এই কারণে তাদের সঙ্গে আমাদের যে পানি চুক্তি আছে, গঙ্গা পানি চুক্তি, এটা শেষ হয়ে গেছে। এবং গঙ্গা পানি চুক্তি যদি নবায়ন করতে হয়, গঙ্গা থেকে পানি আনতে হয়, তাকে গঙ্গা ব্যারেজ তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভারতকে তেল দিতে হবে, তাকে দাদা মানতে হবে, এবং সেখানে নমস্য করে যেতে হবে। আর বিএনপির যারা লোকজন, তাদের বক্তব্য হলো যে গোষ্ঠী মারি তোর সেই পানি চুক্তি। আমরা তো 96 থেকে 2001 সনে ক্ষমতায় ছিলাম, তারপরে 1991 থেকে আমরা 1996 সন পর্যন্ত ক্ষমতায় ছিলাম। তো এই দুই পিরিয়ডের একটা পিরিয়ডে আমাদের তো পানি চুক্তি ছিল না। 91 থেকে 96 কোনো পানির চুক্তিই ছিল না। তো তখন কি গঙ্গায় পানি আসেনি? তখন কি পদ্মা নদীতে ইলিশ তৈরি হয়নি? বরং এখন যে ইলিশ, তার চেয়ে ভালো ইলিশ তখন ছিল। এখন ইলিশ খাওয়া যায় না, ইলিশ থেকে গন্ধ আসে, বড় বড় ডিম হয়, পেটে কোনো তেল নেই, দামও অনেক বেশি। কিন্তু 91-92 সনে এই ঢাকার বাজারে ইলিশ অনেক সস্তা ছিল। তা আমাদের, তোমাদের পায়ে পড়ে এত তেল দিয়ে দরকারটা কি? আমরা কী যে করবো তোমাদেরকে, তোমরা কল্পনাও করতে পারো না। আমরা এখানে তিস্তা ব্যারেজ করব, আমরা এখানে গঙ্গা ব্যারেজ করব, এবং বর্ষাকালে আমাদের যে পানি আসবে সেই পানিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে আমরা এই দেশকে রক্ষা করব। তোমাদের গঙ্গা চুক্তি নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, এবং এই আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়ার ফলে কী হবে, তোমাদের 12টা বাজবে। তোমরা এই গঙ্গা চুক্তির নাম করে আমাদেরকে ঠকিয়েছো, এটা দরকারই ছিল না। এর কারণ হলো আন্তর্জাতিক নদী, সেই নদীর প্রবাহ পথে উজানে তোমরা কোনো অবস্থাতেই আমাদের সম্মতি ছাড়া বাঁধ নির্মাণ করতে পারো না। তোমরা সেই ফারাক্কা বাঁধ নির্মাণ করে এক্সক্লুসিভ দাদাগিরি করে আমাদের পুরো বাংলাদেশটাকে তোমরা শ্মশানে পরিণত করেছো। সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট করে ফেলেছো। পুরো ভাটির অঞ্চলে পদ্মা, মেঘনা, যমুনার যে অববাহিকা, রাজশাহী থেকে শুরু করে একেবারে সেই পটুয়াখালী পর্যন্ত, এই এলাকাতে যে স্যালানিটি বৃদ্ধি পেয়েছে, নদীর ভাঙ্গন হয়েছে, যে চর পড়েছে, জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে গেছে, হাজার হাজার পশু পাখি তারা তাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছে। তো কাজেই আমরা তোমাদেরকে ছাড়বো না, আমরা তোমাদেরকে আন্তর্জাতিক আদালতে মামলা করবো, তোমাদেরকে নাকানি খাওয়াবো, চুবানি খাওয়াবো। এরপর তোমরা গঙ্গা চুক্তি আব্বা আব্বা করে করবে। তোমরা আমাদের দেখো না, আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের যে যখন সম্পর্ক ছিল, তখন আমাদেরকে তোমরা আব্বা ডাকুনি। তখন তো গঙ্গার ফারাক্কা বাঁধ পাকিস্তান জমানাতে তোমরা তৈরি করে রেখেছো, কিন্তু সেই ফারাক্কা বাঁধ তো চালু করতে সাহস পাওনি। বাংলাদেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে কনভিন্স করে তোমরা পরীক্ষামূলকভাবে এটা চালু করতে গিয়ে একদম পার্মানেন্টলি বাংলাদেশে বাস দিয়ে দিয়েছো। আমরা সেই কাজ করব না। দরকার হলে এই ফারাক্কা বাঁধ আমরা পাকিস্তানের সহযোগিতা নিয়ে ফারাক্কা বাঁধ উড়িয়ে দেব, ফারাক্কা বাঁধই থাকবে না, ঘোড়ার ডিম যত সব। এরকম কথাবার্তা তো অনেকে বলার চেষ্টা করছেন, এরকম স্বপ্ন অনেকে দেখছেন, এবং অনেকে এও বলার চেষ্টা করছেন যে আন্তর্জাতিক আদালতে যদি এই ফারাক্কা বাঁধ, গঙ্গার পানি চুক্তির ন্যায্য হিস্সা পালন না করা, বাংলাদেশকে কম পানি দেওয়ার কারণে এদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন বিলিয়ন নয়, $1 ট্রিলিয়ন।
মানে হাজার কোটি মার্কিন ডলার। এটা ভারতের কাছ থেকে আমরা শিকল দিয়ে, নাকে দড়ি দিয়ে আমরা আদায় করতে পারব। এখনও তো পৃথিবীতে আইন আছে, কানুন আছে, ভারতে না থাকতে পারে, আমাদের দেশে তো আছে। আমাদের দেশে আইনের শাসন আছে, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, আমাদের দেশে জুডিশিয়ারি আছে, আমাদের দেশের জনগণের ঐক্য আছে। আমরা কথায় কথায় মানে কোটি কোটি মানুষ ভারতের বিরুদ্ধে যদি আমাদেরকে মার্চ করতে বলা হয়, সেখানে ফারাক্কা মিছিল করতে বলা হয়, আমরা না খেয়ে হলেও সেই ফারাক্কা মিছিলে অংশগ্রহণ করব। কাজেই এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকা যে যাকে বলা হয় প্রচার করছে, নেতিবাচক প্রচার করছে, সেই প্রচারে আমরা আসলে বিভ্রান্ত হব না। আমরা আমাদের মান সম্মান ঐতিহ্য নিয়ে থাকবো। আমাদের প্রধানমন্ত্রী, তাকে যদি নিতে হয় তাহলে তার শর্ত মানতে হবে, তাকে যদি নিতে হয় তার কথা মানতে হবে, তাকে যদি নিতে হয় তাহলে তাকে সম্মানিত করতে হবে। আপনি তাকে দাওয়াত করে নিবেন, নেয়ার পরে আপনি নেওয়ার সময় এয়ারপোর্টে কী করবেন, ওখানে নিয়ে কীভাবে তাকে সম্মানিত করবেন, এই ব্যাপারে কোনো কথাবার্তা নাই। তারপর ওখানে গিয়ে আপনি নিয়ে যদি আবার আপনি শেখ হাসিনার কথা বলেন, আওয়ামী লীগের কথা বলেন, তার উপর চাপ প্রয়োগ করেন, ভদ্রলোক মানুষ তিনি গিয়ে সেখানে আপনাকে কী কথাবার্তা বলবে? ফলে দ্যাট শুড বি সেটেলড আর্লিয়ার এবং অন প্রায়োরিটি বেসিস। এটা না করা পর্যন্ত কোনো অবস্থাতেই আমরা ভারতকে ছাড় দেব না এবং ভারতের ভিজিটে যাব না। তো এই কথার প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত মিস্টার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রদূত, মাননীয় রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে এগুলো নিয়ে আসলে এত মানে পলিটিক্যাল মানুষ তো সিরিয়াসলি না বলে খুব হালকাভাবে বলেছেন যে এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই। এগুলো মিস্টার নরেন্দ্র মোদী এবং জনাব তারেক রহমান সাহেব যদি মুখোমুখি বসেন তাহলে এগুলো এমনি সমাধান হবে। ভালো কথা, আমিও অ্যাগ্রি করি, আপনারাও অ্যাগ্রি করবেন। কিন্তু তার জন্য ভারত যেতে হবে কেন? জনাব নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসতে পারেন না? এখানে আসতে পারেন। অথবা এই যে সেপ্টেম্বর মাসে তিনি যখন জাতিসংঘ যাবেন জনাব তারেক রহমান সাহেব, তখন তো ইচ্ছা করলে নরেন্দ্র মোদী এসে তারেক রহমান সাহেবের হোটেলে দেখা করতে পারেন, বাংলাদেশের দূতাবাসে কার্টেসি ভিজিট করতে পারেন, অথবা অন্য কোনো তৃতীয় জায়গাতে গিয়ে যার যার সম্মান রক্ষা করে সেখানে একটা বৈঠক হতে পারে। কিন্তু একেবারে তারেক রহমান সাহেবকে ওখানে ব্রিক্সের সম্মেলনে গিয়ে তাদের হুকুম মেনে তাদেরকে তোয়াজ তদবির করে তারপর সেখানে যেতে হবে, এইরকম বিপদে তো বাংলাদেশে এখনও পড়েনি। যেখানে ইনুস সাহেবের মতো একজন নন পলিটিক্যাল মানুষ, যার কোনো দল নাই, সংগঠন নাই, ওইভাবে জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী নাই, সেখানে প্রায় ৫ কোটি মানুষ বাংলাদেশে বিএনপি করে। সেই ৫ কোটি মানুষের অবিসংবাদিত নেতা আর ১৮ কোটি মানুষের জাতীয় নেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আলহাজ তারেক রহমান সাহেব, তাকে ভারত কোনো অবস্থাতেই জিম্মি করতে পারবেন না। তার সঙ্গে জনগণ আছেন, দেশ আছে, জাতি আছে, কাল আছে। তাদের এই দেশের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক থেকে শুরু করে সবাই, আপনি চিন্তা করেন কতটা ভালোবাসা থাকলে তারা জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করেন, দুপুরে একসাথে লাঞ্চ করেন, ১৫০ টাকার ডিম ভাজি বা ডিম ভুনা, ভাত, ডাল এগুলো খেয়ে এসে তারা একবারও উফ শব্দ করেন না এবং বলেন অমৃত খেয়ে আসলাম। এটা কি নরেন্দ্র মোদী পারবে? নরেন্দ্র মোদী যদি এরকম দেশের সেই ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদক, দ্য হিন্দুর সম্পাদক, দ্য টেলিগ্রাফের সম্পাদক, আনন্দবাজারের সম্পাদক, তাদেরকে দাওয়াত করে এভাবে আলু ভর্তা ডিম ভাজি খাওয়ান, তার পরের দিন দেখবেন যে নরেন্দ্র মোদীর চাকরি নট হয়ে যাবে। তো কাজেই এই যে এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক এবং তারেক রহমান সাহেবের ভারত যাওয়া নিয়ে যা কিছু হচ্ছে, তাকে নেওয়ার জন্য ভারত যে কাজগুলো করছে, এটা কি ভারত সঠিক করছে নাকি আমরা সঠিক করছি, এই বিবেচনার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।